আপনারা অনেকেই বিএলওর ফোন পেয়েছেন, অর্থাৎ বিএলও আপনাকে ডেকে পাঠিয়েছে। বিএলও একটা কারণে ডাকছে, কারণ এসআইআর এর যে খসড়া তালিকা তাতে হয়তো কোনো রকম ছোটোখাটো ভুল আপনার হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু বিএলও যে অ্যাপটি রয়েছে সেখানেই ভুল সংশোধন করে দিচ্ছে, তার জন্য আপনাকে ডাকা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বাবার যে নামের বানান সেখানে ভুল ধরা পড়ছে, অর্থাৎ বাংলা ভাষায় যে নাম বানান সেখানে অনেকের ভুল রয়েছে, অনেকের আবার ইংলিশেও বানানো ভুল রয়েছে। আর সেই জন্যই কিন্তু বিএলওর তরফ থেকে আপনাকে ডাকা হচ্ছে কোনো ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য, এবং বিএলও সেখান থেকে সমস্ত কিছু ঠিক করে তাদের বিএলও অ্যাপে কিন্তু আবারও সংশোধন করে দিচ্ছে। হয়তো আপনার আর হিয়ারিংয়ের কোনো ডাক পড়বে না। আবার অনেকেই কিন্তু সরাসরি হিয়ারিংয়ের নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। যদি আপনি এখনো পর্যন্ত হিয়ারিংয়ের নোটিশ না পেয়ে থাকেন, অর্থাৎ যাদের হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার কথা তারা কিন্তু আর 2-1 দিনের মধ্যেই হিয়ারিংয়ের নোটিশ পেয়ে যাবেন। আর বর্তমানে কিন্তু ভোটারদের বাংলা ভাষায় হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে। তো যদি আপনাকে হিয়ারিংয়ের ক্ষেত্রে ডাকে, সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, আপনাকে কোন অফিসে হিয়ারিংয়ে ডাকতে পারে, একদিনে কতজনকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন, এবং বাংলা ভাষাতে যে নোটিশটি পাঠানো হচ্ছে সেটি কী রকমের এবং সেটিতে কি লেখা আছে, এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। তাই একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন, আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা জি 24 ঘন্টার একটি প্রতিবেদন। এসআইআর ইন বেঙ্গল, বড় খবর। যাদের নাম বাদ পড়েছে এসআইআরে তাদের হিয়ারিং কবে, কাদের আর হবেই না, কোন কোন তথ্য লাগবে, কমিশন জানালো সবটা। এবার এটা কবে প্রকাশিত হয়েছে দেখুন, 21শে ডিসেম্বর 2025। এবার এখানে কি লেখা আছে বিস্তারিত দেখুন। এখানে লেখা রয়েছে, পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা বা এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন প্রকাশের পর রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। প্রায় 58 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেক জীবিত ভোটারের নাম মৃত তালিকায় ওঠা বা তথ্য অসঙ্গতি থাকার মতন গুরুতর অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতির সমাধানে এবার শুরু হয়েছে এসআইআর এর দ্বিতীয় ধাপ, অর্থাৎ গণশুনানি বা হিয়ারিং পর্ব। দেশের বড় রাজ্যগুলোর মতো একমাত্র পশ্চিমবঙ্গে সময় শেষ হয়েছে এসআইআর, বাকি রাজ্যগুলি বাড়তি সময় চেয়েছে, অর্থাৎ কমিশন বিএলওদের মাধ্যমে গোটা প্রক্রিয়া সঠিক সময় দক্ষতার সঙ্গে সম্পন্ন করেছে। এত বড় মাপের কাজে বিক্ষিপ্তভাবে কিছু ত্রুটি থেকে গেছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আজ থেকে শুনানি প্রক্রিয়া প্রাথমিক ধাপে, অর্থাৎ বাড়ি বাড়ি হিয়ারিং লেটার পাঠানোর কাজ শুরু করা হচ্ছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত শুনানির সময় বৃদ্ধি করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ কর্মদিবস পর্যন্ত হিয়ারিং চলবে। খসড়া তালিকায় কারো নাম বাদ পড়ে থাকলে সেই ব্যক্তিকে নতুনভাবে নাম তোলার জন্য ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে হবে। কোথায় জমা দেবেন সে ব্যাপারে বিএলওরা সহযোগিতা করবেন, প্রয়োজনে তাদের হিয়ারিংয়ে ডাকা হবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি কারো কোনো অসন্তোষ থাকে তাহলে তিনি সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে লিখিত আবেদন করতে পারেন। তাতেও ফল না পেলে তিনি সরাসরি সিইও দপ্তরে লিখিত আবেদন করতে পারেন। বিএলওরা আজ থেকে বুথে বুথে বসবেন। নাম বাদ পড়া, ভুল নাম, বয়স, ঠিকানা, বুথ নম্বর, পার্ট নাম্বার নিয়ে কোনো ভোটারের কোনো অভিযোগ থাকলে বুথ থেকেই প্রয়োজনীয় পরামর্শ এবং সহযোগিতা প্রদান করা হবে। এবার দেখুন কি বলা হয়েছে, 26শে ডিসেম্বর থেকে শুনানি, বাড়ি বাড়ি যাচ্ছে নোটিশ। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 26 বা 27শে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে হিয়ারিং পর্ব শুরু হতে পারে। যদিও চূড়ান্ত নির্দেশের জন্য দিল্লির সবুজ সংকেতের অপেক্ষা করা হচ্ছে। প্রথমে বৃহস্পতিবার থেকে নোটিশ পাঠানোর কথা থাকলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। শুক্রবার থেকে ভোটারদের নোটিশ পাঠানোর কাজ শুরু হয়েছে। ইংরেজি নোটিশ বুঝতে সাধারণ মানুষের সমস্যা হতে পারে ভেবে সেগুলিকে আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। আগামী 22 বা 23 ডিসেম্বরের মধ্যে নোটিশ পাঠানোর কাজ শেষ করে 15 জানুয়ারি পর্যন্ত শুনানি প্রক্রিয়া চালানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এবার বলা হয়েছে দেখুন, কারা ডাক পাবেন শুনানিতে। মূলত দুটি পর্যায়ে শুনানি চলবে। একটা হলো নো ম্যাপিং তালিকা, প্রায় 30 লক্ষ ভোটার যারা 2002 সালের ভোটার তালিকার সাথে নিজের যোগসূত্র প্রমাণ করতে পারেননি। আর এটা হলো সন্দেহভাজন তালিকা, প্রায় 1,36,000 ভোটার যাদের লিঙ্গ, বয়স বা নামে বড়সড় গরমিল রয়েছে। সব মিলিয়ে প্রায় 1,67,00,000 নামের ওপর কমিশন বিশেষ নজর রেখেছে। বিএলওরা বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসবেন এবং প্রয়োজনে মোবাইলে মেসেজও পাঠানো হবে। এবার কি বলেছে দেখুন, শুনানি প্রক্রিয়া ও প্রযুক্তিগত বদল। শুনানি পর্ব স্বচ্ছ রাখতে কমিশন একাধিক করা পদক্ষেপ নিয়েছে। মাইক্রো অবজারভার, হিয়ারিং এর সময় প্রতিটি টেবিলে মাইক্রো অবজারভার উপস্থিত থাকবেন। তিনি সরাসরি ইআরওকে রিপোর্ট করবেন। তবে শুনানিতে সিসিটিভি বা ওয়েবক্যাম থাকছে না। অনলাইন আপলোড, হিয়ারিং এর সমস্ত নথিপত্র অনলাইনে আপলোড করা হবে যাতে কমিশন সরাসরি নজরদারি চালাতে পারে। এআই অ্যাপ,
কমিশনের অ্যাপে নট নিডেড ফর হিয়ারিং নামে একটি নতুন অপশন যুক্ত করা হয়েছে, যা শুনানির সময় ব্যবহার করা হবে। এবার পরিকাঠামো নিয়ে উদ্বেগ। বিশাল সংখ্যক মানুষের শুনানির জন্য পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জেলা শাসক, মহকুমা শাসক বা বিডিও অফিসে শুনানি হবে। প্রতিটি সেন্টারে 11টি করে টেবিল থাকবে এবং প্রতিদিন টেবিল প্রতি 100 জন ভোটারের কথা শোনার পরিকল্পনা রয়েছে। এই বিশাল ভিড় সামলানোর জায়গা বা সময় নিয়ে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছে। কমিশন আরও জানিয়েছে 24শে ডিসেম্বর মাইক্রো অবজারভারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে কাজে গাফিলতির জন্য বারুইপুর পূর্ব 1 এর ইআরও ও বিএলওদের তলব করেছে কমিশন। অন্যদিকে ভালো কাজের স্বীকৃত স্বরূপ 600 জন বিএলওকে সম্মানিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তাহলে এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, দেখুন কবে থেকে শুরু হবে, কতদিন পর্যন্ত চলবে, কজনকে শুনানি করা হবে এক এক দিনে, কাদের কাদের শুনানিতে ডাকা হতে পারে, এখানে পরিষ্কারভাবে কিন্তু সবকিছু বলে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব যে শুনানির জন্য যে বাংলায় নোটিশটি পাঠানো হচ্ছে সেই নোটিশটি কি রকমের। এবার বাংলায় যে নোটিশটি পাঠানো হচ্ছে সেই নোটিশটি এরকম দেখতে। এখানে নোটিশ নম্বর লেখা রয়েছে, এখানে নোটিশ, এখানে একটি কিউআর কোড দেওয়া রয়েছে, এখানে থাকবে নির্বাচকের নাম, এখানে এপিক নাম্বার, আমি নিরাপত্তার কারণে এগুলিকে সব কালার দিয়ে পূরণ করে রেখে দিয়েছি। এখানে বিধানসভা নম্বর, এখানে সেই পার্ট নাম্বার বিধানসভার, এখানে যে ক্রমিক নম্বরে নির্বাচকের নাম রয়েছে সেই ক্রমিক নম্বর, আর এখানটা রয়েছে নির্বাচকের ঠিকানা। এবং এখানে বলা হয়েছে আপনার বিধানসভা ক্ষেত্রে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর কাজ চলছে, আপনার যথাযথভাবে স্বাক্ষরিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। কি দেখুন, এখানে বলা হয়েছে আপনি আপনার বা আপনার আত্মীয় সম্পর্কিত এমন কোনো বিবরণ প্রদান করেননি যা আপনাকে বা আপনার আত্মীয়কে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত করা ভোটার তালিকায় একজন নিবন্ধিত ভোটার হিসেবে প্রমাণ করতে পারে। অর্থাৎ আপনি সেরকম কোনো প্রমাণ দেয়নি যেটা 2002 সালে আপনার যে আত্মীয় রয়েছে সে যে আপনার আত্মীয় হিসাবে সেরকম কোনো প্রমাণ কিন্তু আপনি দিতে পারেননি। তখন সেই ক্ষেত্রে কিন্তু এরকম হিয়ারিং এর নোটিশ আসছে যে পূর্ববর্তী যে এসআইআর হয়েছে সেখানে যে ভোটার তালিকায় সেখানে যে আপনি আত্মীয় হিসাবে যাকে নিবন্ধিত করতে পেরেছেন সেখানে সেই রকম ভাবে প্রমাণ দিতে পারেননি, অর্থাৎ আত্মীয়টা আপনি ঠিক মতন দিতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু এরকম নোটিশ আসবে এবং আপনাকে হিয়ারিং এ যেতে হবে। এবার 2 নম্বর বলেছে পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকার সাথে কোনো মিল না থাকা বা সম্ভবত ভুল মিল থাকার পরিপ্রেক্ষিতে আপনাকে অনুরোধ করা হচ্ছে যে আপনি নিম্ন স্বাক্ষরকারীর সামনে উপস্থিত হন। এখানে তারিখটি বলে দিয়েছে, কটা থেকে কটার মধ্যে সেটাও বলে দিয়েছে এবং কোন ডিস্ট্রিক্ট কোন জায়গায় সেটা বলে দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন দ্বারা নির্ধারিত আসল নথিপত্র সহ যা এই নোটিশের সাথে সংযুক্ত এবং গণনা ফর্মের পেছনে তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম বজায় রাখার জন্য দয়া করে জেনে রাখুন যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি তাদের সত্যতা যাচাইয়ের জন্য পাঠানো হবে। 3 নম্বর কি বলেছে, কোনো অসুবিধা হলে বা আরও সহায়তার জন্য আপনি নিজে আপনার বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওর কাছে যেতে পারেন অথবা ইসিআই নেট অ্যাপের মাধ্যমে কল বুক করতে পারেন, বিএলওর সঙ্গে কল বুক করতে পারেন। এবং এবার যেটা বলেছে যে কি কি নথি আপনার নিয়ে যেতে হবে সেই নথিগুলো আমরা এক নজরে একবার দেখে নিই এবং আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি কি কি নথি আপনাদের নিয়ে যেতে হবে যদি এখানে ডাকা হয়, অর্থাৎ এরকম হিয়ারিং এর নোটিশ যদি আপনার এসে থাকে। তো নোটিশ যেটি আছে তার ঠিক পেছন পিঠে এখানে তালিকাটি দেওয়া রয়েছে যে কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হতে পারে। এখানে লেখা আছে দেখুন, নথিগুলি একটি সংক্ষিপ্ত তালিকা, সামগ্রিকরা নিজস্ব পিতা এবং মাতার জন্য পৃথক স্বপ্রত্যয়িত নথি জমা দিতে হবে যদি ওপরে উল্লেখ করা হয়। কি কি আছে এখানে, প্রথমত যেটি হলো সেটি হলো এখানে বলা হয়েছে যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত যেটি বলা হয়েছে সেটি হলো যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ বা ব্যাংক বা ডাকঘর বা ভারতীয় জীবন বীমা নিগম রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত। অর্থাৎ আপনাদের 1/7/1987 সালের আগে ব্যাংকের কোনো যদি থাকে, আপনার যদি ডিপোজিট থাকে বা ডাকঘরে ডিপোজিট থাকে বা জীবন বীমা নিগমে, কিন্তু সেটা হতে হবে 1/7/1987 সালের আগে। তৃতীয়ত যেটি সেটি হলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র, বার্থ সার্টিফিকেট আমরা জানি সবাই। তারপরে আছে পাসপোর্ট, তারপরে আছে স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র যেখানে ডেট অফ বার্থ, নাম সবকিছু উল্লেখ করা আছে বা বাবার নাম উল্লেখ করা আছে। 6 নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট। তারপরে আছে বনভূমি অধিকার শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনন্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিল উপজাতি বা অন্য অনগ্রসর জাতির শংসাপত্র SC ST OBC সার্টিফিকেট। তারপরে যেটি আছে সেটি হলো নাগরিকদের জাতীয় রেজিস্টার
যেটা সমস্ত ক্ষেত্রে এটা রয়েছে। আর 10 নম্বরে রয়েছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, যেটা ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট, কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র। আর আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশের নং 23/2025 ERS ভল 2 প্রযোজ্য হবে। এখানে আধারের যেটা বলা হয়েছে, আধার আপনি নিয়ে যেতে পারবেন, কিন্তু তার সঙ্গে কিন্তু আপনাকে উপরিউক্ত এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু আপনাকে সঙ্গে দেখাতে হবে। আর লাস্ট অফ অল যেটা রয়েছে 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস, অর্থাৎ বিহারে যদি কেউ থেকে থাকে, তার যদি বিহারের নাম থেকে থাকে, বিহারে যে 2003 সালে হয়েছিল বা বিহারে বর্তমানে যেটা হয়েছে এখন বর্তমান 2026-এর যে SIR, তাতে যদি নাম থেকে থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারবেন সঙ্গে করে। এছাড়া এটি হয়ে যাওয়ার পর, এগুলো দেওয়ার পর, এই ডকুমেন্টগুলি দেওয়ার পর এখানে দেখুন একটি কথা রয়েছে যে প্রাপ্তি স্বীকার, এটা অফিসিয়াল ব্যবহারের জন্য। এখানে কি করতে হবে, এখানে আমি অর্থাৎ আপনার নাম এখানটায় লেখা থাকবে, এর পুত্র বা কন্যা এখানে নাম থাকবে, এখানে তার বাবার নাম বা মায়ের নাম যেটাই হোক না কেন সেটা থাকবে, এর পুত্র বা কন্যা, এবং পোলিং স্টেশন নম্বর থাকবে এখানটায়। এর খসড়া তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত রয়েছে, আমি এত দ্বারা দেশ তারিখের নোটিশ প্রাপ্তি স্বীকার করেছি, এবং নোটিশ গ্রহীতার স্বাক্ষর এখানে আপনি স্বাক্ষর করে দেবেন। স্বাক্ষর করে দেওয়ার পর এই অংশটি আপনাকে ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে, এটা অফিসিয়াল ডকুমেন্ট হিসাবে যে আপনি জমা দিয়েছেন, যে আপনি হিয়ারিংয়ে এসেছিলেন এবং হিয়ারিংয়ে উপযুক্ত নথি জমা দিয়েছেন, তার জন্য এটি ছিঁড়ে আপনার কাছে দিয়ে দেবে। তাহলে বুঝতে পারলেন যে বাংলায় যে নোটিশটি এসছে এবং তার সঙ্গে কি কি আপনাকে দিতে হবে সেটি পরিষ্কারভাবে এখানে বলা আছে। আর ওপরে কিছু জিনিস বলা আছে যে যদি আইনানুগ কোনো বিধি থেকে থাকে তার জন্য আপনার কি দণ্ডবিধি হতে পারে বা কি শাস্তি হতে পারে বা কি জরিমানা হতে পারে। তাহলে আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে আপনারা কিভাবে সেটি কি করবেন এবং সেটি কোথায় যেতে হবে, কবে হিয়ারিং শুরু হবে, সবকিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানিয়ে দিলাম। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন।